একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় চলতরিতের রোধের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে কিছু রোধ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আছে। তবে এই যে গাণিতিক সমস্যাগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো আমি আশা করি এই 4টা প্রশ্ন যদি আমি তোমাদের সমাধান করে দেখাই তাহলে তোমরা অন্যান্য প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, একটা মিশ্র সার্কিট দেয়া আছে, অর্থাৎ এখানে প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিট দুইটাই আছে। তো তোমরা কখন প্যারালাল হবে সার্কিট আর কখন সিরিজ হবে এটা তোমরা অনেক সময় বুঝতে পারো না। তো তোমাদের একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা, তোমরা দেখবা যে কারেন্ট যদি ভাগ হয়, কারেন্ট যে পয়েন্টে ভাগ হবে এবং যে পয়েন্টে গিয়ে আবার মিলিত হবে, এই দুইটা পয়েন্টের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে অবশ্যই সমান্তরাল হবে। আর যদি কারেন্ট ভাগ না হয়, কারেন্ট যদি একই পথে চলে, তাহলে তোমরা ধরে নিবা এখানে শ্রেণী বর্তনী আছে। তো আমরা দেখো এই বর্তনীটা সমাধান করার জন্য আমরা কিছু আগে বর্ণনা দেই। দেখো শিক্ষার্থীরা, এটা হলো ব্যাটারি। ব্যাটারিটা কোথায়? বর্তনীর ভিতরে রাখা আছে। ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো আমরা পজিটিভ প্রান্তকে এ ধরলাম, নেগেটিভ প্রান্তকে বি ধরলাম। তো দেখো এই পয়েন্টে এসে, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও কি হবে? এ, কারণ এর মাঝখানে কোনো আর রোধ নাই, তাহলে এটাও হবে এ পয়েন্ট। তো এ পয়েন্টে এসে এই পয়েন্টে ইলেকট্রিসিটি আসার পরে দেখো, আমরা জানি তো ইলেকট্রিসিটি ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে যায়, তাহলে এই দিক থেকে আসবে, এ পয়েন্টে ইলেকট্রিসিটি আসবে। এ পয়েন্টে আসার পরে দেখো তিনটা পথ পাবে, একটা, দুইটা, এই তিনটা। তার মানে এখানে দেখো কারেন্ট ভাগ হয়ে গেল। তো এখানে দেখো আমি ধরে নিলাম এই দিকে যে কারেন্টটা আসতেছে সেটা হলো আইন, আর এদিকে যে দেখো এই পয়েন্টে এদিকে যে আসতেছে সেটা হলো ধরে নিলাম I2, আর এদিকে যে আসতেছে কারেন্ট সেটা ধরে নিলাম I3। অর্থাৎ এখানে এসে মূল প্রবাহ যদি I হয়, এই মূল প্রবাহ I এখানে এসে 3 ভাগ হলো, এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ। তার মানে দেখো শিক্ষার্থীরা, এখানে এসে ভাগ হইছে মানে হলো সমান্তরাল শুরু হয়ে গেছে, তার মানে বর্তনীতে সমান্তরাল বর্তনী আছে। এরপরে এই আইন ইলেকট্রিসিটি এ বিন্দু, এটা তোমরা এটাকে দাও, এটা তো বি বিন্দু দিলাম, এটাকে দাও সি বিন্দু, আর এটা যেহেতু বি বিন্দু এটাও কি হবে? বি বিন্দু। আবার এটা এ, এইটাকে দাও হলো ডি বিন্দু, এটাকে ডি, এটাকে ই দাও। দেখো এই যে বিন্দুটা এটা কি হবে? এই যে বি, দেখো এর মাঝখানে কোনো রোধ নাই, তাহলে এটাও বি হবে, এটাও বি হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, বি বি, এটাও বি আর এটাও বি, তাহলে এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টই হলো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, আর এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটাও এ, তাহলে এটা হলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত। তার মানে আমরা বলতে পারি এই 4টা পয়েন্ট একটা পয়েন্ট। এই তাহলে দেখো এখানে এসে ইলেকট্রিসিটি ভাগ হলো, এবং এই যে এই পয়েন্টে বি পয়েন্টে এসে এই এদিক থেকে ঘুরে এদিকে আসবে, এদিক থেকে ঘুরে এদিকে আসবে, আবার এদিক থেকে ঘুরে এদিকে আসবে। তাহলে এই বি পয়েন্টে এসে আবার ইলেকট্রিসিটি মিলিত হবে। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যারা আছে সবাই কি? সমান্তরালে আছে। তাহলে এখন এই আই এখানে এসে ভাগ হলে কি হলো? I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ এখানে এসে ভাগ হলো, এদিকে গেল I1, এদিকে গেল I2, এদিকে আসলো I3। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আয়ন কারেন্ট R1 রোধের মধ্যে দিয়ে সি বিন্দুতে যাবে, আবার ওই আয়ন কারেন্ট এই R4 রোধের মধ্যে দিয়ে বি বিন্দুতে আসবে। অর্থাৎ এ থেকে এদিকে ঘুরে আবার যে বি বিন্দুতে আসলো, এখানে দুইটা রোধ অতিক্রম করে আসলো, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু এই আয়ন আর ভাগ হয় নাই। আয়ন R1 এর মধ্যে দিয়েও আসছে, আয়ন R4 এর মধ্যে দিয়েও আসছে। তার মানে R1 আর R4 কিসে আছে? সিরিজে যুক্ত, অর্থাৎ শ্রেণীতে যুক্ত। তাহলে এই দুইটা যদি আমরা সিরিজ করে, এই দুইটা যদি আমরা শ্রেণী করি, অর্থাৎ তাহলে এটাকে যদি RS অন দেই তাহলে কি হবে? R1 প্লাস R4, তাহলে কি হয়? 1 আর 1 কত হলো? 2 ওহম।
তাহলে এই দুইটা মিলে কত হয়ে গেল? 2 ওহম রোধ হয়ে গেল। আচ্ছা শিক্ষার্থীরা, এরপর দেখো এই দুইটা মিলে যদি 2 হয় তাহলে দেখো এই দুইটা মিলে একটা হয়ে গেল। তাহলে এখানে আমরা মুছে দেই, দুইটা মিলে যখন একটা হয় দেখো কিভাবে হলো, এই দুইটা মিলে একটা হয়ে গেল, দুইটা মিলে একটা হলো, তার নাম হলো RS1 এবং ইলেকট্রিক রোধ হলো 2 ওহম। শিক্ষার্থীরা এরপর খেয়াল করো, এই যে এ বিন্দু থেকে I2 ইলেকট্রিসিটি ডি বিন্দুতে আসবে, ডি বিন্দুতে এসে আবার দুইটা পথ পাবে, এই একটা আর এই একটা। এখন এই এক অংশ I2 এর এক অংশ R5 এর মধ্য দিয়ে ই বিন্দুতে আসবে, ই বিন্দু থেকে আসার পরে আবার R7 এর মধ্য দিয়ে বি বিন্দুতে আসবে। তাহলে দেখো আর আরেকটা অংশ ঠিক R6 এর মধ্য দিয়ে এদিকে এসে বি বিন্দুতে আসবে। তাহলে দেখো এই যে এখানে এসে ভাগ হয়ে I2 এর একটা অংশ R5 এর মধ্য দিয়ে আসলো, আর একটা অংশ R7 এর মধ্য দিয়ে আসলো, অর্থাৎ এই পর্যন্ত আসায় এই বিন্দুতে যে এই যে এখান থেকে ঘুরে এখানে আসলো, এখানে ইলেকট্রিসিটি আর ভাগ হয় নাই। তাহলে এই R5 আর R7 কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। ধরে নেই এই দুইটা শ্রেণী করলে হয় RS2। তাহলে কত হয়? RS2 করলে হয় হলো R5 প্লাস R7। তাহলে দেখো এর মানও এক, এর মানও এক, হয়ে গেল কত? 2 ওহম। তাহলে আমরা দেখতে পেলাম এই দুইটা মিলে যেমন একটা হয়েছে, এই দুইটা মিলেও কি হয়েছে? একটা হয়েছে। তাহলে দুইটা মিলে যেহেতু একটা হয়েছে, আমি ঠিক একটা ছাড়কে একটা রোধ এখানে লিখলাম, এই একটা রোধ, একটা রোধ। শিক্ষার্থীরা এর নাম হলো RS2 এবং রোধ হলো 2 ওহম। এখন একটু খেয়াল করো তো সার্কিটটা কি হলো। ইলেকট্রিসিটি এদিকে এসে এখন এই পয়েন্টে এসে দেখো এখন দুই ভাগ হবে, এক ভাগ এই পথে যাবে আর এক ভাগ এই পথে আসবে, আবার এই বি বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে এই দুইটা দেখো এখানে এসে ভাগ হলো আর এখানে মিলিত হলো। তাহলে যেই পয়েন্টে ভাগ হবে আর যেই পয়েন্টে মিলিত হবে তারা সবাই কি? সবাই হলো সমান্তরাল। তাহলে এই দুইটা অবশ্যই কিসে আছে? সমান্তরালে আছে। এখন RS2 এবং R6 আমরা যদি সমান্তরাল করি তাহলে দেখো কি হয়? 1/RP, আমরা RP অন দিলাম, কত হলো? RS2 1/RS2 প্লাস 1/R6। তো দেখো এর মান হলো 2 প্লাস এর মান কত? 1/2। তাহলে এখানে আমরা RP1 এর মান কত পাবো? RP1 এর মান পাবো 1 ওহম। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই দুইটা মিলে একটা হয়ে গেল, কি হলো? RP1 হলো এবং এই দুইটা মিলে একটা হলো, তার রোধের মান হলো 1। তাহলে এখন দুইটা মিলে আমরা একটা করে দেই, দুইটা মিলে একটা হয়ে গেল, দুইটা মিলে দেখো দুইটা মিলে একটা হয়ে গেল, নাম হলো RP1 এবং মান হলো কত? রোধের মান 1 ওহম। এখন আবার আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এ বিন্দুতে এসে একটা ইলেকট্রিসিটি এদিকে যাবে একটা অংশ, আর একটা অংশ এদিকে আসবে, আর একটা অংশ এদিকে আসবে। দেখো এই যে R2 এর মধ্য দিয়ে এই অংশটা ঠিক এখানে আসলো, এখানে আসার পরে আবার RP1 এর মধ্য দিয়ে ভাগ হয়ে ঠিক বি বিন্দুতে আসবে। তাহলে দেখো এইটা আর এই RP1 কিসে আছে? শ্রেণীতে আছে, অর্থাৎ বিদ্যুৎ আর ভাগ হয়নি। যেহেতু শ্রেণীতে আছে তাহলে এই দুইটা মিলে R2 আর RP1 কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা ধরে নিলাম এটা হয় RS3। তাহলে কত হলো? R2 প্লাস এটা কি? RP1 কত হলো? RP2 এর মান কত? 1 প্লাস 1 কত হয়ে গেল? 2 ওহম। 2 ওহম হলো। তো দেখো এই দুটো মিলে এইটা আর এটা মিলে কত হয়ে গেল? 2 ওহম হয়ে গেল। এখন 2 ওহম হয়ে গেল এবং এই দুইটা মিলে একটা হয়ে গেল। তাহলে দুইটা মিলে আমরা একটা করে দেই, দুইটা মিলে একটা হয়ে গেল, একটা হয়ে গেল। এর নাম হলো কি? RS3 এবং মান হলো 2 ওহম। শিক্ষার্থীরা এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ইলেকট্রিসিটি ঠিক এই দেখো এ বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে আসবে, এ বিন্দুতে এসে এক ভাগ এদিকে গেল আর এক ভাগ এদিকে গেল, এদিকে এসে ঠিক বি বিন্দুতে আসবে, এই অংশটাও ঠিক বি বিন্দুতে আসবে।
আবার এই অংশটাও ঠিক কি করবে, সরাসরি বি বিন্দুতে আসবে। এখন যদি বি বিন্দুতে আসে তাহলে এইটা এইটা আর এইটা এই তিনটা কিসে থাকবে, সমান্তরালে থাকবে। দেখো এ পয়েন্টে ইলেকট্রিসিটি ভাগ হবে, ঠিক বি পয়েন্টে এসে ইলেকট্রিসিটি যুক্ত হবে, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট একটাই পয়েন্ট। শিক্ষার্থীরা তোমরা যদি এভাবেও না বুঝতে পারো তাহলে দেখো আমরা এই অংশটা বাদ দিই, এখানে এসে ইলেকট্রিসিটি ভাগ হলো, একটা অংশ এদিকে আসলো আর একটা অংশ এদিকে আসলো, তাহলে আর একটা অংশ এদিকে গেল, তাহলে দেখো I3 অর্থাৎ এই অংশটা বি বিন্দুতে আসবে, আবার এই অংশটা ঘুরেও কোথায় আসবে, ঠিক বি বিন্দুতে আসবে। তাহলে আমরা এই দুইটাকে সমান্তরাল করে ফেলতে পারি। আসলে এখানে এইটা 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 তিনটেই সমান্তরাল, বাট তোমাদের সহজে বোঝানোর জন্য আমরা বলতে পারি এই দুটো যদি আমরা সমান্তরাল করি তাহলে দেখো কি হয়, এই দুইটা RS3 আর R3 R3 দুইটা কি হয়ে গেল, সমান্তরাল। তাহলে দুইটা যদি আমরা সমান্তরাল করি, অর্থাৎ এই দুইটা দেখো, এই দুইটা যদি আমরা সমান্তরাল করি তাহলে আমরা দিলাম 1/rp2 সমান 1/rs3 প্লাস 1/r3। তাহলে 1/rs3 মানে কত, 2 প্লাস 1/r3 কত, 2। তাহলে এখানে rp2 এর মান আমরা কত পেলাম, এর মান পাবো 1। rp2 এর মান আমরা 1 পেলাম। তো এখন আমরা বলতে পারি এই দুইটা মিলে কয়টা হইছে, একটা হইছে। তাহলে এই দুইটা মিলে আমরা একটা করে দিই, এই দুইটা মিলে একটা হয়েছে, নাম কি, rp2 মান হলো 1। এখন দেখো এই যে ব্যাটারিটা ভিতরে আছে, দেখো এটাও বি পয়েন্ট এটাও বি পয়েন্ট। আমরা এই ব্যাটারিটাকে এখন আমরা যদি এরকম করি, দেখো ব্যাটারিটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এই বি পয়েন্টে যুক্ত করে দিলাম, অর্থাৎ দেখো এইটা বি পয়েন্ট এটাও বি পয়েন্ট। এই যে তারটা, এই তারটা আমরা বাইরে এসে এখানে পজিটিভ প্রান্ত, এবং এই তারটা তো এখানে যুক্ত মানে হলো এই তারটা এখানে যুক্ত। তা এই তারটা এই অংশটা আমরা বাইরে নিয়ে উল্টিয়ে দিলাম, এবং এখানে এটা পজিটিভ প্রান্ত হলো, এটা নেগেটিভ প্রান্ত হলো, এটা আমরা এখন মুছে দিই। এখন দেখো কি হয়েছে, দেখো ইলেকট্রিসিটি ঠিক এদিকে এসে দুই ভাগ হবে, এক ভাগ এদিকে যাবে আর এক ভাগ এদিকে আসবে। তো এদিকে এসে এই ভাগটা ঠিক আবার এই নেগেটিভ প্রান্তে আসবে, এদিকে এসে ঠিক নেগেটিভ প্রান্তে চলে আসবে। তার মানে এই rp2 এবং rs1 কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি থাকে তাহলে তুল্যরোধ কত হবে, দেখো তুল্যরোধ হবে 1/rp3 ধরলাম, তাহলে কত হলো 1/rp2 প্লাস 1/rs1। তাহলে দেখো এই rp2 এটা হলো 1/1 প্লাস 1/2, 1/1 মানে 1। তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 2 প্লাস 1। তাহলে আমরা এই rp3 এর মান কত পাচ্ছি, rp3 পাচ্ছি 2 উপরে যাবে 2 নিচে আসবে 3, এত। অর্থাৎ এই বর্তনীর টোটাল তুল্যরোধ হলো 2/3 ওহম। অর্থাৎ এই বর্তনীর টোটাল তুল্যরোধ পেলাম আমরা 2/3 ওহম। এখন এই বর্তনীতে রোধের মান এত পেলাম। এখন বর্তনীর ব্যাটারির তড়িৎচালক শক্তি যদি এখানে যেটা ছিল সেটা যদি তড়িৎচালক শক্তির মান ছিল 12 ভোল্ট, তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি E = IR। অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে যদি আমরা টোটাল তড়িৎ প্রবাহ নির্ণয় করি, আর মানে হলো এখানে rp3, তাহলে I সমান কত, E/rp3, E এর মান 12, rp3 এর মান কত, 2/3। আচ্ছা 2/3। তাহলে আমরা দেখো এটা আমাদের দরকার নেই, আমরা মুছে দিই। তাহলে এখানে আমরা মান কত পাচ্ছি, আমরা মান পাচ্ছি হলো উপরে 12 × 3/2, তাহলে কত হলো 18 এম্পিয়ার। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ হলো 18 এম্পিয়ার। তো শিক্ষার্থীরা প্রথম সার্কিটটা আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমরা এখন দ্বিতীয় সার্কিট সমাধান করব। তো শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় সার্কিটটা,
এখানে R1, R2, R3, R4, R5 এবং তড়িৎচালক শক্তি হলো 28 ভোল্ট। দেখো R1 সমান R2 সমান R3 সমান R4 সমান R5 সমান সমান 6 ওহম, মানে প্রতিটা রোধের মান হলো 6 ওহম। বর্তনীতে তড়িৎ প্রবাহের মান কত? তো দেখো এইটা খুব সহজ একটা এই সার্কিট, তবে এটা দেখো আমরা এভাবে এটা সমাধান করব। দেখো একটা রোধ, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা রোধ আছে। এখন দেখো এটা হলো R1, R2, R3, R4, R5। এই যে পয়েন্ট অর্থাৎ R1 এর পরে এবং R3 এর পরের অংশ, অর্থাৎ এই দেখো R1 আর R3 এই অংশটা একটা রোধহীন তার দিয়ে যুক্ত করে দেওয়া হলো, অর্থাৎ এটার মধ্যে কোনো রোধ নাই। তো অর্থাৎ এটাকে শর্ট সার্কিট করে দেওয়া হলো। তো শর্ট সার্কিট করে দেওয়ার কারণে ইলেকট্রিসিটি দেখো এদিক থেকে, এই যে ধনাত্মক প্রান্ত, এদিক থেকে তো ইলেকট্রিসিটি এদিকে যাবে, তো ইলেকট্রিসিটি এদিকে আসলো। ইলেকট্রিসিটি এখানে আসার পরে ঠিক এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে আসার পরে দেখবে এইদিকে কোনো রোধ নাই, বাট এদিকে রোধ আছে। তাহলে তোমরা তো জানো যে ইলেকট্রিসিটি সবসময় বাধাহীন পথে যায়। তো বাধাহীন পথে যদি যায় তাহলে ইলেকট্রিসিটি এদিক দিয়ে ঠিক এই পয়েন্টে চলে আসবে। এই যে দুটো R2 এবং R3, এই যে দুটো রোধ, এই রোধ দুইটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি যাবে না। তো এখন তাহলে এই যে এইটা, এই পয়েন্টটা যদি মনে করো এ হয়, এই পয়েন্টটাও এ, অর্থাৎ যখন আমরা একটা রোধহীন তার দিয়ে এই দুইটা পয়েন্ট অ্যাড করে দিলাম, এই দুইটা পয়েন্ট যখন অ্যাড করে দিলাম তখন দুইটা পয়েন্ট একই হয়ে গেছে, অর্থাৎ এই এ বিন্দু আর এই বিন্দু একই বিন্দু। তাহলে দেখো বিদ্যুৎ এদিক দিয়ে এসে এদিকে যাবে, এদিক দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো সার্কিটটা পুরো এইভাবে হয়ে গেছে। এই R1, এরপরে হলো এ বিন্দু, এ বিন্দু, এইটা যেহেতু একই বিন্দু এ, তাহলে এই এরপরে কত আছে R4, R4 এরপরে R5, অর্থাৎ এই তিনটা কি শ্রেণীতে আছে। কিন্তু দেখো এরপরে আবার এখানে আরেকটা রোধহীন তার আছে, এই রোধহীন তার এইভাবে। এখন কিন্তু একটু জটিল হয়ে গেছে এখানে, অর্থাৎ এটাকে যদি আমরা এ বিন্দু দিলাম, আমার এটাও ছিল তাহলে এ বিন্দু, এখন এটাকে যদি আমি বি বিন্দু দেই, এটাও হলো বি বিন্দু। তাহলে দেখো এইটা হলো বি আর এই বিন্দুটাও হলো বি। এখন কি হবে? এখন কিন্তু বিদ্যুৎ যে সরাসরি এদিক দিয়ে এসে এদিকে যাবে, এরপরে আবার এদিকে যাবে, আসলে তা না। এখন বিদ্যুৎ এদিক দিয়েও যাবে। কেন যাবে? তোমরা একটা বিষয় চিন্তা করো যে ইলেকট্রিসিটি কেন পাস হয়। ইলেকট্রিসিটি পাস হয় বিভব পার্থক্যের কারণে। অর্থাৎ এটা হলো পজিটিভ প্রান্ত। দেখো এখানে আমরা এখন ব্যাটারি যুক্ত করে দিই, ব্যাটারি যুক্ত করে দিলাম। তো এখানে ইলেকট্রিসিটি আসবে, এখানে ইলেকট্রিসিটি আসার পরে দেখ এই একটা পয়েন্ট আর এই পয়েন্টটা হলো এ, তাহলে এই দুইটা পয়েন্ট একই পয়েন্ট, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর বিভব একই সমান। আবার এই বি বিন্দু আর এই বি বিন্দু এরও বিভব সমান। তাহলে দেখো এখানে এরপর বি একটা বিন্দু আছে। এখন এ বিন্দু মানে এই বিন্দু মানে এইটা। এখন ইলেকট্রিসিটি এদিক দিয়েও যাবে, এদিক দিয়েও যাবে। কেন যাবে? দেখো যখন এইটা ছিল না, যখন এইটা ছিল না তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট ছিল, অর্থাৎ এদের মধ্যে কোনো বিভব পার্থক্য ছিল না। তাহলে যদি এই দুইটা পয়েন্টের মধ্যে যদি কোনো বিভব পার্থক্য না থাকে, তাহলে R2 আর R3 এর মধ্যে দিয়ে কেন বিদ্যুৎ যাবে? বিদ্যুৎ যাবে না। বিভব পার্থক্য থাকলেই বিদ্যুৎ যাবে। তাহলে এইটা যেহেতু রোধহীন তার, এদিকে বিদ্যুৎ চলে আসছে। এখন যখনই আমি এখানে এটা যুক্ত করে দিলাম, তখন দেখো এইটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট আর এইটাও বি পয়েন্ট। দেখো তুমি ধরে নাও ইলেকট্রিসিটি যদি এদিকে চলে আসে, এদিকে আসার পর এই বি পয়েন্ট পাবে। বি পয়েন্ট মানে এ পয়েন্টের যে বিভব, বি পয়েন্টের বিভব তার চেয়ে কম, তার মানে এদিক দিয়ে বিদ্যুৎ যাবে। তাহলে দেখো এটাও এ পয়েন্ট, এটাও তো এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের বিভব থেকে বি পয়েন্টের বিভব কি হবে? কম হবে। তাহলে যেহেতু এটা উচ্চ বিভব আর বি পয়েন্ট নিম্ন বিভব, এই কারণে ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাবে, এজন্য ইলেকট্রিসিটি এদিক দিয়ে যাবে। আবার দেখো এখানে এ পয়েন্ট, এখানে এইটা হলো এ আর এইটাও বি, এটাও বি, তার মানে যেহেতু এইটাও বি, এইটাও বি,
তাহলে এ বিন্দুর বিভব বেশি আর বি বিন্দুর বিভব কম, এই কারণে ইলেকট্রিসিটি এদিকেও আসবে আবার এদিকেও আসবে, এদিকে এসে ঠিক আবার এদিকে চলে যাবে। তার মানে এদিক দিয়ে এখন ইলেকট্রিসিটি পাস হবে। তাহলে এখন আমরা এই সমাধানটা কিভাবে করব? দেখো, আমরা যে পয়েন্টগুলো, আমরা এটাকে দিলাম এ, এটাকে দিলাম এ, এটা বি, এটা বি, তাহলে এটাকে দিই আমরা এটাকে দিলাম আমরা সি, এটাকে দিলাম আমরা ডি। তো দেখো এই পয়েন্টগুলো আমরা এখন একত্রিত পয়েন্ট যে যেখানে আছে সেখানে আমরা বর্তনীটা একটু সাজাই। আমরা ধরে নিলাম এটা হলো সি, এরপরে হলো কি, সি এর পরে আছে এ, এ এরপরে কি আছে, এরপরে আছে বি, বি এর পরে আছে ডি। তাহলে দেখো সি এ বি ডি এই পয়েন্ট আছে। তো দেখো এই R1 রোধ, এটা কার মধ্যে আছে? সি এর মধ্যে আর এ এর মধ্যে। তাহলে এইটা নিলাম সি আর এটা নিলাম এ। তাহলে দেখো এই R1 রোধ আমি যুক্ত করে দিলাম। এরপরে আবার এ R2 রোধ কার মধ্যে আছে? R2 রোধ আছে এ এর মধ্যে আর বি এর মধ্যে। তাহলে এইটা হলো বি। তাহলে দেখো এই আমি যুক্ত করে দিলাম, এইটা হলো R2। তারপরে এই বি পয়েন্টটা এইটা, এইটা এ পয়েন্ট। আবার এই যে দেখো R3 রোধ কিসের মধ্যে আছে? বি এর মধ্যে আর এ এর মধ্যে, বি আর এ। তাহলে এটা হলো এ আর এটা হলো বি, দিলাম আমি যুক্ত করে এই। আচ্ছা, এরপরে কি আছে? R4, এটা এ এর মধ্যে আর বি এর মধ্যে, তাহলে এটা হলো এ, এটা হলো বি। এরপরে R5 রোধ বি আর ডি এর মধ্যে, এই হলো ডি, এই হলো 3। এখন এই ডি আর সি এর মধ্যে কি আছে? ব্যাটারি, ব্যাটারি। এই যে শিক্ষার্থীরা, এখন দেখো সার্কিটটা খুব সহজ হয়ে গেছে। তাহলে এখন R1 R2 R3 R4 R5 প্রত্যেকটা রোধের মান কত? 6। তাহলে দেখো এই যে তিনটা রোধ এরা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে এই তিনটা রোধ, এটা R2, এটা R3 আর এটা হলো R4, এই তিনটা রোধ যেহেতু সমান্তরালে আছে, এই তিনটা রোধকে যদি আমরা সমান্তরাল করি শিক্ষার্থীরা, তিনটা রোধ সমান্তরাল করলে আমরা কত পাই? দেখো এই তিনটা রোধের যদি আমাদের ই হয়, তুল্য রোধ যদি হয় 1/Rp, আচ্ছা Rp যদি হয় তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস R1/R2 R3 প্লাস 1/R4। তো দেখো 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, লসাগু কত? 6। তো লসাগু 6 হলে এখানে কত? 1 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা Rp এর মান কত পাবো? Rp এর মান পেলাম আমরা, উপরে যাবে 6 নিচে 2 ওহম। তাহলে দেখো এই তিনটা মিলে আমাদের রোধের মান কত হয়ে গেল? 2। তাহলে দেখো এটা আমরা একটু মুছে দেই, এটা আমাদের প্রয়োজন নাই। এই তিনটা মিলে আমাদের 2 হলো। তাহলে দেখো এইটা হলো R1 R2 R3 R3 আর R4, আর এটা ছিল R6 R2 R4 আর R3, এই দুইটা মিলে, এই তিনটা মিলে পেলাম আমরা Rp। আর এরপরে কি আছে? R6 ব্যাটারি, এই যে। তো এখানে হলো 6, এটা 2 আর এটা 6। তাহলে দেখো এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে সিরিজে। তো সিরিজে যুক্ত হলে তুল্য রোধ এখন কত হবে? তুল্য রোধ এখন হবে RS সমান R1 প্লাস Rp প্লাস R6। তাহলে কত হলো? 6 প্লাস 2 প্লাস 6 সমান সমান 14 ওহম। তো দেখো শিক্ষার্থীরা, এখানে তড়িৎচালক শক্তি কত? 28। তাহলে আমরা কি বলতে পারি? E ইকুয়াল টু IR, আর মানে RS। তাহলে I ইকুয়াল E বাই RS। তাহলে E এর মান 28 আর 14, তাহলে তড়িৎ প্রবাহ কি? 2 এম্পিয়ার। তাহলে আমরা এই সার্কিটের তড়িৎ প্রবাহের মান কত পেলাম? 2 এম্পিয়ার। শিক্ষার্থীরা তোমরা এইভাবে অঙ্কটা সমাধান করবা। আমি এখানে আবার একটু তোমাদের বলি, এই A আর A একই পয়েন্ট, B আর B একই পয়েন্ট। তাহলে দেখো এখানে এইটা হলো A, এর পরে হলো B। তো যখন এখানে ইলেকট্রিসিটি আসবে, ইলেকট্রিসিটি আসার পরে দেখো A পয়েন্ট থেকে B পয়েন্টের বিভব কম, কারণ এটা কিন্তু বিভব ভাগ হচ্ছে। এই যে 28 বিভব, এটা কিন্তু এদিকে ভাগ হচ্ছে। A পয়েন্ট থেকে B পয়েন্টে বিভব কম।
আবার এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে বেশি, আবার এর থেকে বিতে বেশি, এ থেকে বিতে কম। তাহলে দেখো এদিকে এসে ইলেকট্রিসিটি এসে দেখবে এদিকে কি ভোল্টেজ পতন হয়েছে। তার মানে কি ভোল্টেজ পতন হলে বি বিন্দু এই R2 এর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যাবে, এরপরে বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে এসে ইলেকট্রিসিটি এদিকে চলে গেল। আবার এই এখান থেকে একটা অংশ এদিকে গেল, আর একটা অংশ এদিকে যাবে। এদিকে এসে দেখলো এদিকে পয়েন্ট বি, এদিকেও পয়েন্ট বি, তাহলে এই বি পয়েন্টে আর এই পয়েন্টটা এ। তার মানে কি হলো, এদিকে কিছু পরিমাণ বিদ্যুৎ যাবে, এদিকেও কিছু পরিমাণ বিদ্যুৎ আসবে। কেন? এ বিন্দুর বিভব বেশি আর বি বিন্দুর বিভব কম, এই কারণে যাবে। এবার বিদ্যুৎ এখানে এসে এবারে সরাসরি এদিকে চলে আসবে। তো এরপরে শিক্ষার্থীরা আমরা তৃতীয় অঙ্কটা সমাধান করি, এটা আর আমাদের প্রয়োজন নেই। দেখো এখানে আমাদের এটা ছিল 230 ভোল্ট। এখানে কি বলা আছে শিক্ষার্থীরা? দেখো 5 ওহম, 10 ওহম, 6 ওহম, 3 ওহম, আবার 4 ওহম, 7 ওহম। তো আর এটা হলো তড়িৎচালক শক্তি। বর্তনীতে মোট প্রবাহ কত এবং 7 ওহম রোধের মধ্য দিয়ে 7 ওহম রোধের মধ্য দিয়ে 7 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ বর্তনীতে মোট প্রবাহ কত, একটা প্রশ্ন। এরপর অর্থাৎ এই বর্তনীর টোটাল প্রবাহ চাইছে এবং এই 7 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যায় সেটাও চাইছে। তো এখন এই দুইটাই আমরা সমাধান করব। দেখো শিক্ষার্থীরা, আমি এই সার্কিটটা একটু এখানে আঁকি। এটা হলো 230, এটা কত 5, এটা 10, এখানে 3, 7, 6, 4। এটা হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হলো পজিটিভ প্রান্ত। দেখো এইটাকে যদি আমরা এ বিন্দু ধরি, এটাকে যদি বি বিন্দু ধরি, তাহলে এটা হলো এ প্রান্ত হলো পজিটিভ আর বি প্রান্ত হলো নেগেটিভ। তাহলে দেখো ইলেকট্রিসিটি এখানে আসবে, এখানে এসে দুইটা পথ পাবে। এই পথে গেল ধরে নিলাম আয়ন, আর এই পথে আসলো I2। এই আয়ন এটা দেখো এখান থেকে এই পর্যন্ত হলো এ, এইটা এ হলে এদিকে কোনো রোধ নাই, এটাও এ, তাহলে এটাকে ধরি আমি সি, আর এইটা সি, আর এইটা দেখো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, এই তিনটা বিন্দুর মধ্যে কোনো নাই, কোনো রোধ নাই, তার মানে এরা একই বিন্দু। তাহলে দেখো এই এ বিন্দুতে এসে দুইটা ভাগ হলো, একটা হলো I2, একটা হলো আয়ন। এই আয়ন আবার ঠিক সি বিন্দুতে এসে আবার দুইটা ভাগ হবে, এক ভাগ, এই দুই ভাগ। তো ধরে নেই এইদিকে গেল একটা অংশ, এদিকে একটা অংশ। ঠিক এই বি বিন্দুতে এসে আবার এই অংশটা এদিকে ঘুরে এখানে আসবে, এই অংশটা এদিকে ঘুরে এখানে আসবে। এই বি বিন্দুতে এসে আবার কি হবে, এরা মিলিত হবে। তাহলে এখন দেখো বি বিন্দুতে এসে মিলিত হবে, আর এই I2 এই বি বিন্দুতে এসে এর সাথে মিলিত হয়ে ঠিক আবার বি বিন্দুতে চলে আসবে। তার মানে এই এ পয়েন্ট আর এই বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে যারা আছে তারা কি হবে, সমান্তরাল হবে। কিন্তু এদিকে একটু কাজ আছে। দেখো সি বিন্দুতে ইলেকট্রিসিটি এসে দুইটা ভাগ হলো, বি বিন্দুতে এসে মিলিত হলো, তাহলে এই দুই পয়েন্ট যারা আছে তারাও সমান্তরাল হবে। কিন্তু দেখো ইলেকট্রিসিটি একটা অংশ 6 ওহম রোধের মধ্যে দিয়ে আসবে, আর ওই অংশটাই আবার 4 ওহম রোধের মধ্যে দিয়ে আসবে। আবার এখান থেকে সি এর একটা অংশ তো এদিকে আসলো, আর একটা অংশ এদিকে আসলো। তো এখন আমরা ধরে নিলাম, এইটা ধরে নিলাম R1, এইটা R2, এইটা R3, এইটা R4, এইটা R5, আর এইটা R6, R5 আর R6। তো দেখো তো এখানে সি বিন্দুতে আসার পরে একটা অংশ
R3 এর মধ্য দিয়ে আসবে, ওই অংশটাই কি আবার R6 এর মধ্য দিয়ে বি বিন্দুতে আসবে। তার মানে এইটা আর এইটা কিসে আছে? শ্রেণীতে আছে, কারণ এদিক থেকে এই পর্যন্ত বিদ্যুৎ আসতে আর ভাগ হয়নি। তাহলে আমরা এই দুইটার জন্য যদি আমরা RS অন ধরি, RS অন সমান কত হলো? R3 প্লাস এটা হলো R6, R6। তো R3 এর মান কত? 3, R6 এর মান কত? 7। তাহলে কত হলো? 10 ওহম। এই দুইটা মিলে আমরা কত পেলাম? 10 ওহম। আচ্ছা, এরপরে আবার এদিক থেকে দেখো, এই সি বিন্দুতে এসে একটা অংশ তো ভাগ হলো, সেটা আসলো এই দুইটা রোধের মধ্যে দিয়ে, আর একটা অংশ আসবে এই দুইটা রোধের মধ্যে দিয়ে। তাহলে এই R4 আর R5 এটাও কিসে আছে? শ্রেণীতে যুক্ত আছে। তাহলে এটাকে যদি আমরা RS2 ধরি, অর্থাৎ R4 প্লাস R5, তাহলে R4 এর মান কত? R4 এর মান 6, R5 এর মান 4। তাহলে কত হলো? 10 ওহম। অর্থাৎ এই দুটো মিলেও আমরা কত পেলাম? এই দুটো শ্রেণী দুটো মিলে আমরা পেলাম হলো 10 ওহম। তাহলে এখন আমরা এই দুইটা মিলে একটা হয়েছে, আর এই দুটো মিলে একটা হয়েছে। তাহলে আমরা একটা একটা করে দিই। দেখো, একটা একটা যদি আমরা করে দেই, সি বিন্দু থেকে এই একটা, আর একটা হলো এইটার নাম হলো RS অন, মান কত? 10। আর এটা হলো RS2, এর মানও 10। এই যে RS2 এর মানও হলো 10। এখন আমরা কি বলতে পারি? ইলেকট্রিসিটি সি বিন্দুতে এসে একটা অংশ আসবে RS1 এর মধ্য দিয়ে, আর একটা অংশ আসবে RS2 এর মধ্য দিয়ে বি বিন্দুতে আসবে। তাহলে RS2 আর RS1 দুটো কিসে আছে? সমান্তরালে যুক্ত। এখন এই দুটো যদি আমি সমান্তরাল করি, তাহলে দেখো কত হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলা উচিত, এই যে 7 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে এইটা, অর্থাৎ এই RS দেখো এখানে ছিল, দেখো R3, আর এই পাশে ছিল কি? R6 মানে হলো 7। অর্থাৎ এই পথে যে বিদ্যুৎটা যাবে, অর্থাৎ দেখো এই পথে যে বিদ্যুৎটা যাবে সেই বিদ্যুৎটাই R7 এর মধ্য দিয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে, অর্থাৎ এই 10 ওহম রোধের মধ্য দিয়ে RS1 এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ যাবে সেটাই হলো R7 এই 7 ওহম রোধের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এই বিন্দুতে এসে বিদ্যুৎ ভাগ হলো, এক ভাগ এদিকে আসলো আর এক ভাগ এদিকে আসলো। এই ভাগের মধ্য দিয়ে যে যাবে সেই এই 7 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে। তাহলে তোমরা মনে রাখবা, এই RS1 ওহম রোধের মধ্য দিয়ে যে বিদ্যুৎ যাবে সেইটাই হলো 7 ওহম রোধের মধ্য দিয়ে যাবে। এখন এই দুইটা মিলে আমরা কি পাই? এই দুটো হলো আমাদের সমান্তরাল এখানে। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, RP আমরা ধরে নিলাম RP অন সমান কত? 1/RS1 প্লাস 1/RS2। তো 1/10 প্লাস 1/10। তাহলে এখানে RP অন এর মান পাই আমরা 5 ওহম। 10 আর 10 যদি সমান্তরাল করি আমরা পাই 5 ওহম। অর্থাৎ এই দুইটা মিলে এখন একটা হয়ে গেছে। দুইটা মিলে একটা হয়ে গেছে, দেখো দুইটা মিলে একটা হয়ে গেছে, যার নাম রাখলাম আমরা কি? RS না RP অন, মান হলো 5। এখন একটু দেখো তো, ইলেকট্রিসিটি এখানে এসে ভাগ হলো, সেটা এখানে এসে এই পর্যন্ত আসবে, তারপরে আবার এই বিন্দু দিয়ে আসবে। তাহলে এই R1 আর RP অন এরা কিসে আছে? শ্রেণীতে যুক্ত। দেখো বিদ্যুৎ আর ভাগ হয় না, যেহেতু শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা মিলে কত হয়? এই দুইটা মিলে হয় RS3 সমান R1 প্লাস RP অন সমান কত? R1 এর মান হলো 5 প্লাস RP অন এর মানও 5, তাহলে কি 10। অর্থাৎ এখানে এসে কত হয়? এদিকে এসে 10 হয়। তো এখন এই দুইটা মিলে আমাদের কত হয়ে গেল? একটা হয়ে গেল। দুইটা মিলে একটা হলো, যার মান হলো 10। এর নাম রাখলাম RS3 আর মান 10। এখন দেখো এইটা আর এটা কিসে আছে? R2 আর RS3 আছে হলো সমান্তরালে, কারণ এখানে এসে ইলেকট্রিসিটি ভাগ হয়ে এদিকে আসবে, আর এদিকে সরাসরি এদিকে আসবে। তাহলে এই এখানে এসে ভাগ হলো আর এই পয়েন্টে যুক্ত হলো। তাহলে এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। যেহেতু এই দুইটা সমান্তরালে আছে, দেখো 10 আর 10 সমান্তরাল করলে 5 হয়, তোমরা জানো। তাহলে এইটা আর এটা যদি আমরা সমান্তরাল করি, আমাদের তুল্য রোধ হবে, আমাদের এই বর্তনীর টোটাল তুল্য রোধ হবে আমাদের
5 ওহম। এবং সেটা কিভাবে দেখো, আমরা সেটা এখানে করে দেখাই। অর্থাৎ এটাকে আমরা ধরলাম RP2, তাহলে 1/RP2 সমান কত? 1/R2 প্লাস 1/RS3। R2 এর মান 1/10 প্লাস RS3 ও 10, তাহলে 10 10 যদি সমান্তরাল করো তাহলে RP2 কত হবে? RP2 হবে 5 ওহম। তাহলে এই টোটাল বর্তনীর আমরা এখন রোধ পেলাম কত? 5 ওহম। তাহলে দেখো দুইটা মিলে একটা হয়েছে এবং এটার নাম হলো কি? RP2 মান 5। এখন দেখো, এখন আমরা কি বলতে পারি? ইলেকট্রিসিটি এদিক দিয়ে এসে সরাসরি এদিকে চলে আসবে। তাহলে টোটাল তুল্য রোধ হলো 5 আর টোটাল বিভব হলো 230 ভোল্ট। তো 230 ভোল্ট যদি হয় তাহলে আমাদের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ কত? বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হলো, আমরা জানি E ইকুয়াল IR, আর মানে হলো এখানে RP2, তাহলে I ইকুয়াল টু কত? I ইকুয়াল টু হলো এখানে হলো E বাই RP2। তাহলে E এর মান 230 আর RP2 এর মান 5, তাহলে কত হয়? 230 ভাগ 5, 230 ভাগ 5 অর্থাৎ 46 এম্পিয়ার, 46 এম্পিয়ার। একটা উত্তর আমরা পেয়ে গেলাম, বর্তনীর মোট প্রবাহ 46 এম্পিয়ার। তো এরপরে আমরা এখন দেখব এই R7, এই 7 ওহম রোধের মধ্য দিয়ে, 7 ওহম রোধের মধ্য দিয়ে কত যায়? এটা ছিল কি? R6, অর্থাৎ এটা R1, R1 ছিল, এটা R2, R3, R4 না শিক্ষার্থীরা, আচ্ছা যাই হোক, এই R6 এর মধ্যে 7 এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যায় সেটা একটু আমরা দেখব। তবে এতটুকু, এটার নাম ছিল R6। তো এখন দেখো সার্কিটটা, এই দুটো সার্কিট আমরা এরকম পেয়েছিলাম। আমরা এই দুটো যখন দেখো, এই দুটো মিলে একটা ছিল আর এই দুটো মিলে একটা ছিল, আমরা এরকম পেয়েছিলাম। এই হলো আমাদের সার্কিট। এটা ছিল RS1, এটা ছিল RS2, আর এটা ছিল R1, আর এটা ছিল মেবি R2। তো এখন দেখো, এখানে বিদ্যুৎ আসবে, এখানে এসে তো ইলেকট্রিসিটি ভাগ হবে, এখানে এসে যে ভাগ হলো, একটা অংশ এদিকে আসলো আর একটা অংশ এদিকে গেল, এই অংশটাই R1 এর মধ্য দিয়ে যে যাবে সে আবার একটা অংশ এদিকে আসবে আর একটা অংশ এদিকে আসবে। তাহলে এখন আমাদের দেখতে হবে এই R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ আসছিল। R1 এর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ আসছিল সেই বিদ্যুৎটাই আমাদের কি হলো, এই এখানে এসে আবার ভাগ হয়েছে। তাহলে এই দুইটা মিলে আমাদের কয়টা হয়েছিল? এই দুইটা মিলে আমাদের একটা হয়েছিল। এই দুইটা মিলে একটা হয়েছিল যার নাম ছিল RP1, যার নাম ছিল RP1, মান ছিল 5, আবার এর মানও ছিল 5। এই 5 5 মিলে কত হয়েছে? 10। তাহলে দেখো এই দুটো মিলে হয়েছে 10। তাহলে এই সার্কিটটা টোটাল হয় এইরকম। তো টোটাল যদি সার্কিট এরকম হয়, এটার নাম ছিল RS2, এর নাম ছিল 10, এর মানও 10 আর এর মানও 10। তাহলে দেখো ইলেকট্রিসিটি এখানে এসে এখন ভাগ হলো, তাহলে এখানে এসে যদি ভাগ হয়, এরও টোটাল বিভব এত, এরও টোটাল বিভব এত, তো এর মানও 10 আর এর মানও কত? 10। তাহলে এখন ইলেকট্রিসিটি এখানে এসে যদি ভাগ হয়, ইলেকট্রিসিটি এখন আমরা এখানে এটাকে প্রবাহ বণ্টন নীতি দিয়েও নির্ণয় করতে পারি, আমরা এটাকে বিভব পার্থক্য দিয়েও নির্ণয় করতে পারি। দেখো V ইকুয়াল IR, তাহলে এখন যদি আমরা IS2 RS2 এটা দিই, এই হলো RS2, তাহলে দেখো RS2 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ যায়? দেখি, এটা ছিল RS1, RS2, না এটা ছিল RS3, শিক্ষার্থীরা একটু ভুল হয়েছে, RS3। এখন আমরা দেখব, কারণ এটা ছিল RS1, এটা RS2, এরপর এটা RS3, এই RS3 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ যায় সেটা আমি দেখব। তাহলে IS3 RS3,
তাহলে IS3 সমান কত, V/RS3। তাহলে V এর মান 230 আর এখানে 10 সমান সমান 23 এম্পিয়ার। অর্থাৎ 23 এম্পিয়ার বিদ্যুৎ একটা যাবে এদিক দিয়ে আর একটা আসবে এদিক দিয়ে, এখানে এসে ঠিক 46 হবে। এখন আমি একটু দেখাচ্ছি। তার মানে দেখো এখানে ইলেকট্রিসিটি ভাগ হলো, এদিকে আসলো 23, এদিকে গেল 23, এদিকে গেল 23 আর এদিকে আসলো 23। এই 23 আবার এখানে এসে ভাগ হবে, দুইটা ভাগ হবে, একটা অংশ এদিকে যাবে আর একটা অংশ এদিকে আসবে। এদিকে যে যাবে সেই এই 7 এর মধ্যে দিয়ে যাবে। এখন দেখি 23 তো এখানে এসে ভাগ হয়, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে দিয়ে কত বিদ্যুৎ যায়। দেখো শিক্ষার্থীরা, এটা ছিল RS1, এটা ছিল RS2, আর এই দুটো যখন সমান্তরাল হয়েছে, সমান্তরাল হওয়ার পর এর সাথে যখন শ্রেণী হলো সেটা ছিল RS3। তাহলে এই RS3 এর মধ্য দিয়ে বিদ্যুৎ গেল IS3 সমান সমান বিদ্যুৎ হলো কত, 23 এম্পিয়ার। এই 23 এম্পিয়ারই আবার দুইটা ভাগ হবে, এখানে একটা এখানে একটা। তাহলে দেখবো আমরা RS1 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ যায়, এটাকে আমরা প্রবাহ বন্টন নীতি দিয়ে বের করে ফেলবো। প্রবাহ বন্টন নীতি হলো এই দুইটার মূল বিদ্যুৎ হলো 23, অর্থাৎ এইটার আর এইটার মূল বিদ্যুৎ হলো 23, সেটা হলো IS3। এখন দেখবো এর মধ্যে দিয়ে এই RS1 এর মধ্যে দিয়ে কত যায়। সুতরাং IS1 মানে RS1 এর মধ্যে দিয়ে যেটা যায় সেটা হলো IS1 সমান সমান আমরা লিখতে পারি, উপরে লিখবো RS2 ইনটু টোটাল বর্তনী কি IS3, নিচে কত RS1 প্লাস RS2। দেখো তাহলে এখানে কত হলো, এটা হলো 10 ইনটু 23 আর এখানে কি 10 প্লাস 10, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হলো 230/20, 11.5। তাহলে এখানে 11.5 এম্পিয়ার। তো শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে 11.5 এম্পিয়ার বিদ্যুৎ যায়, এর মধ্য দিয়ে 11.5 এম্পিয়ার বিদ্যুৎ যায়, এবং এর মধ্য দিয়ে যে বিদ্যুৎটা যায় সেটাই এই 7 ওহম রোধের মধ্যে দিয়ে যায়। তোমরা এইভাবে এটা সমাধান করবা। শিক্ষার্থীরা যদি তোমরা এই প্রবাহ বন্টন নীতিটা এটা তোমরা যদি না বোঝো, দেখো অর্থাৎ দেখো এইটা আমরা প্রবাহ বন্টন নীতিটা একটু তোমাদের দেখাচ্ছি। প্রবাহ বন্টন নীতি হলো, দেখো এই একটা এটা হলো RS1, এটা হলো RS2, এই হলো আমাদের ব্যাটারি। তো দেখো এখানে এই পর্যন্ত 23 এম্পিয়ার বিদ্যুৎ আসছে। এই বিদ্যুৎটা দুইটা ভাগ হবে, একটা যাবে হলো এর মধ্যে দিয়ে আর একটা যাবে এর মধ্যে দিয়ে। এখন তুমি দেখো আমি হিসাব করব RS1 এর মধ্যে দিয়ে কত যাবে, RS1, তাহলে উপরে যাবে হলো RS2, এরপর হলো মূল প্রবাহ 23, নিচে হবে এই দুইটার যোগফল, তাই হলো। অর্থাৎ আমরা যদি RS1 ওহম রোধের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ হিসাব করি তাহলে উপরে যাবে হবে এইটা, আবার যদি এর মধ্যে দিয়ে বিদ্যুৎ হিসাব করি তাহলে উপরে যাবে হলো RS1। তাহলে আমরা এই RS1 ওহম রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ হিসাব করতেছি, উপরে গেল কি RS2 আর ইনটু মূল প্রবাহ কত 23, এটা ছিল কত IS3, তো মূল প্রবাহ 23, এই প্রবাহটাই দুইটা ভাগ হয়ে কত হলো 11.5। শিক্ষার্থীরা আমি তোমাদের আরেকটা সহজ কথা বলে দিই। দেখো এখানে 7 3 10, এখানেও 7 3 10, তাহলে বিদ্যুৎ এসে এখানে এটাও 10 ওহম এটাও 10 ওহম সমান ভাগে ভাগ হয়ে যাবে। আবার 46 ওহম বিদ্যুতের মধ্যে এদিকে গেল 23 আর এদিকে আসলো 23, কেন দেখো 5 5 ছিল 10, না 6 আর 4 10, 7 3 10, এই দুইটা মিলে এখন যখন সমান্তরাল হয়েছে 5 5 আর 5 10, তাইলে টোটাল আমরা এই পাশে পাই হলো 10 এম্পিয়ার আর এই হলো 10 এম্পিয়ার। তাহলে এদিকে গেছে 23, এদিকে 23, এই 23 দুই ভাগ হলো, দুই ভাগ এক ভাগ আসলো এদিকে 23 এর অর্ধেক 11.5 আর এক ভাগ আসলো এদিকে 11.5, এখানে এসে আবার কি হয়ে গেল 23 হয়ে গেল। শিক্ষার্থীরা যদি রোধের মান সমান হয়, সমান্তরাল বর্তনীতে রোধের মান সমান হলে বিদ্যুৎ প্রবাহ কি হবে, সমান হবে, মানে এখানেও 10 এখানেও 10, তার মানে প্রবাহ কি হয়ে গেল, সমান হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমাদের আজকের শেষ প্রশ্ন কি আছে, 4 ওহম রোধের একটি তারকে বাঁকা করে বৃত্তাকার করা হলো। আচ্ছা বৃত্তাকার করা হলে বৃত্তাকার ব্যাসের
দুই প্রান্তে রোধের মান কত। দেখো শিক্ষার্থীরা, 4 ওহম একটা রোধের একটা তার আছে, এই তারটাকে বৃত্তাকার করে বাঁকানো হলো, অর্থাৎ এই তারের রোধ হলো 4 ওহম। 4 ওহম রোধ, এর মধ্যে 4 ওহম রোধ আছে। এখন যে কোনো জায়গায় অর্থাৎ 4 ওহম রোধ আছে, যখন আমি ভাগ করব, 2 ভাগ করব, তখন দেখো এই যে আমি 2 ব্যাস বরাবর 2 ভাগ করে ফেলছি। তাহলে এখন 2 ভাগ করলে এদিকে হয়ে গেল 2 ওহম আর এদিকে হয়ে গেল 2 ওহম। 2 ওহম। এই দেখো শিক্ষার্থীরা, তোমরা জানো আর সমানুপাতিক এল, অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে রোধও হ্রাস পায়। তাহলে এখন এটা হলো রোধের সূত্র থেকে আমরা পাই আর সমানুপাতিক এল। তাহলে এখন দৈর্ঘ্যটাকে যদি 2 ভাগ করে ফেলি আমি, অর্থাৎ দেখো ব্যাসের এই পাশে একটা অংশ, এই পাশে এক ভাগ, তাহলে এই রোধটাও 2 ভাগ হয়ে গেছে। তাহলে রোধ এই হলো 2 আর এই হলো 2। এখন তুমি দেখো এই যে 2টা পয়েন্ট, এই 2 পয়েন্টের এই পাশে 2 আর এই পাশে 2, তাহলে এই 2 দেখো আমরা যদি এখানে একটা ব্যাটারি যুক্ত করে দিই, এই ব্যাটারি যুক্ত করে দিই, দেখো বিদ্যুৎ এখানে এসে 2 ভাগ হবে, এক ভাগ এদিকে যাবে, এদিকে ঘুরে এখানে আসবে, আর এক ভাগ এদিকে ঘুরে এখানে আসবে। তার মানে কি এটা কিসে আছে? সমান্তরালে আছে। এখন আমরা যদি ব্যাটারি যুক্ত করে নাও দেই, তাহলে আমরা বুঝতে পারি এই 2টা পয়েন্ট দেখো, এই 2 ওহম রোধের প্রথম প্রান্ত এইটা, দ্বিতীয় প্রান্ত এইটা, আবার এই 2 ওহম রোধের প্রথম প্রান্ত এইটা, দ্বিতীয় প্রান্ত এইটা। তাহলে যদি রোধের অর্থাৎ যে সকল উপকরণ বর্তনীতে ব্যবহার করা হয়, সেই উপকরণগুলোর প্রথম প্রান্ত যদি এক বিন্দুতে আর বাকি প্রান্ত যদি আরেকটা বিন্দুতে থাকে, তাহলে তারা কিসে থাকে? সমান্তরালে থাকে। তাহলে যেহেতু সমান্তরালে আছে, এইটাকে ধরি আমরা R1, এইটাকে ধরি আমরা R2, তাহলে 1/RP সমান কত? 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানে 1/2 প্লাস 1/2, তাহলে আমরা বলতে পারি কি 2, 1 প্লাস 1। এখন তাহলে আরপি কত হয়? আরপি হয় এই 2 যাবে উপরে, এই 2 গেল উপরে, আর এই নিচের 2 আর উপরের 2 আসলো নিচে, তার মানে কি 1 ওহম। তাহলে এই বর্তনীর টোটাল মানে 2 প্রান্তের ব্যাসের 2 প্রান্তের রোধের মান হলো কত? 1 ওহম। শিক্ষার্থীরা, তোমরা এভাবেই অঙ্কটা সমাধান করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেল হলো ইজি ফিজিক্স বাই ফাহিম স্যার। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পাবে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।